আগামীকাল সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায়। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ। 2022-এর 28শে নভেম্বর প্রথম ডিএ মামলার শুনানি। 2022 থেকে মোট 26 দিন ডিএ মামলার শুনানি হয়। 2025-এর 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবে রাজ্য। রাজ্য আবেদন করে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে বকেয়া ডিএ পুনরুদ্ধারের জটিলতা তৈরি হবে। 2025-এর 8ই সেপ্টেম্বর শেষ হয় শুনানি। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়। অবশেষে কাল রায়। নজর রাখবো পরের খবরে। নিউ টাউনের সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় প্রথম চার্জশিট। আর সেই চার্জশিটেই জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ। এতদিন হয়ে গেল, এখনো কেন পলাতক? কেন খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে ধরতে পারছে না পুলিশ, যাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? যার নাম চার্জশিটে, তাকে কেন শোকজ করা হচ্ছে না, কেন সাসপেন্ড করা হচ্ছে না, প্রশ্ন অনেকেরই। গত বছরের 30শে অক্টোবর নিউ টাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় বিধাননগর আদালতে বুধবার প্রথম চার্জশিট পেশ করে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের চার্জশিটে প্রশান্ত বর্মন সহ 6 জনের নাম। প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে গত 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তিনি এতটাই বেপরোয়া যে আত্মসমর্পণ করেননি। এরপরে তাকে বিডিওর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অনেকেরই প্রশ্ন, প্রশান্ত বর্মনকে কেন শোকজ করা হয়নি, কেন তাকে সাসপেন্ড করা হয়নি? সোনা ব্যবসায়ীকে খুন করা হয় গত অক্টোবরে, তারপর 3 মাসের বেশি কেটে গিয়েছে। এতদিনেও কেন প্রশান্ত বর্মনকে ধরতে পারল না পুলিশ? গত অক্টোবরে নিউ টাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু আত্মসমর্পণ করেননি পুলিশ। এতদিনেও তাকে ধরেনি। এবার সেই খুনের ঘটনায় প্রথম চার্জশিট দিল পুলিশ। সেখানে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন পলাতক বলে উল্লেখ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা ভোট। আর ভোটের আগে একসঙ্গে 3 মতুয়া মহাসংঘ মিলে হবে এবারের মতুয়া মেলা। 17ই মার্চ থেকে শুরু। মেলার আগে তোলা হচ্ছে পতাকা। একসঙ্গে মতুয়াদের 3 মহাসংঘ। সামনে বিধানসভা ভোট, তার আগে উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে এবার একসঙ্গে মতুয়ারা। 17ই মার্চ থেকে শুরু হবে মতুয়া মেলা, চলবে 1 সপ্তাহ। এই মেলা এবার একই সঙ্গে করবে মমতা ঠাকুর, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের গোষ্ঠী। রাজনৈতিক বিরোধিতা বা সাংগঠনিক বিরোধিতা যাই থাকুক না কেন, মেলাটা কোটি কোটি ভক্তদের একটা আবেগ, ঠাকুরবাড়ির একটা ঐতিহ্য। সেই কারণে আমরা সম্মিলিতভাবে মেলা করবার সিদ্ধান্ত নিয়েছি। আশা করা যায় 100তে একটা নিশান তোলা মানে আগামী দিনে যে মেলাটা হচ্ছে সেটা 100তে হওয়ারই আমাদের সম্ভাবনা। এবং আগামী দিনে ঠাকুরবাড়ি যে কর্মকাণ্ড বা অনুষ্ঠানগুলো যেগুলো সঙ্গে সবাই মিলে করা উচিত, সেগুলো অবশ্যই করবে। মমতা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, শান্তনু ঠাকুর বনগাঁর বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর সুব্রত ঠাকুর বিজেপির গাইঘাটার বিধায়ক। এই 3 নেতার 3 গোষ্ঠী। মমতা ঠাকুরের মতুয়া মহাসংঘ, শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ এবং সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘ। অভিযোগ, 3 পক্ষের মধ্যেই রয়েছে চাপানুতোর। এর আঁচ পড়েছে মেলাতেও। 2024 সালে ঠাকুরবাড়িতে তুমুল অশান্তি বাধে। মেলার টাকা কারা তুলবে এ নিয়ে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে ঝামেলা হয়। মতুয়াদের বড়মা বিনাপানি দেবীর ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন শান্তনু ঠাকুর। অভিযোগ, ঘর দখল করেন।
2025 সালের মেলায় আলাদা আলাদা পতাকা তুলে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মহাসংঘ। এবার সামনে বিধানসভা ভোট, তার আগে একসঙ্গে 3 মহাসংঘ, একসঙ্গে মতুয়া মেলা। শান্তনু ঠাকুর, সুব্রতা ঠাকুর, মমতাবালা ঠাকুর, এই যে একত্রিতভাবে আজকের একটা নিশান উত্তোলন হয়েছে, এর জন্য মতুয়া সমাজ আনন্দিত, গর্বিত। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বাড়ি বাড়ি টয়লেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, আর সেই টাকা আত্মসাতের অভিযোগ। আলিপুরদুয়ারে অভিযোগের আঙুল পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্যর স্বামীর দিকে, তিনি মানতে নারাজ। মাঝপথে থমকে টয়লেট তৈরির কাজ, কোথাও তোলা হয়েছে ইটের দেওয়াল, কোথাও আবার সেটাও হয়নি। অভিযোগ, টয়লেট তৈরির সরকারি টাকা পকেটে ঢুকিয়েছেন আলিপুরদুয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাতী বিশ্বাসের স্বামী অমিত বিশ্বাস। তিনি আবার বিজেপি নেতা বলে এলাকায় পরিচিত। 5 মাস হয়েছে অ্যাপ্লাই করছে, 2 মাস হয়েছে আমারে বলছে আমার টাকাটা উঠায় দাও, উঠায় নিয়ে আর এই 2 মাসের মধ্যে আমার সাথে আর দেখা করে নাই। কে টাকাটা আপনার কাছ থেকে নিল? নারু পঞ্চায়েত সমিতির বর 12,000। রাজ্য সরকারের প্রকল্প, বাড়ি বাড়ি টয়লেট তৈরির জন্য বরাদ্দ করা হয় 12,000 টাকা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সেই টাকা পান 5-6 আগে। অভিযোগ, এরপরে এই উপভোক্তাদের বাড়ি যান পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাতী বিশ্বাসের স্বামী অমিত। টয়লেট তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগ, কারো কাছ থেকে 6,000 টাকা নেন, কারো থেকে 10,000 টাকা। এও অভিযোগ, টাকা নিলেও টয়লেটের কাজ শেষ করেননি তিনি। এরপরেই বিডিওর দ্বারস্থ হন স্থানীয়রা। টাকা 12,000 উনি আসছে পঞ্চায়েত, আমাকে বলছে টাকা ওটাই দাও, টাকা আমি ওটাই দিছি। তারপরে এইটুকু কাজ করে এখন খালি আজ বানাবে, কাল বানাবে, বানাতে পার না। টাকা দিয়েছি নাড়ু বিশ্বাসকে, এই কমপ্লেন করতে বাধ্য, বিডিও অফিসে কমপ্লেন। আমার যে কাজ আছে, কাজগুলো আমি সেই সঠিকভাবে করি, কিন্তু লোকের কাজ কমপ্লিট যতক্ষণ না হয় সে আমাকে কোনো সময় টাকা দেয় না। এটা স্যার কোনোদিন দিতে পারে? যদি পারিস আমাকে আর একটা ব্যবস্থা করে দিলে একবারে 2টা করার চেষ্টা কর। তাই আমি বলছি 2টা তো এক সিস্টেম হয় না। বিজেপির যেহেতু আমার হিসেবে পঞ্চায়েত সমিতি, তাই আমি গরিব মানুষের কাজগুলো করে দিই। ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা দেয় পঞ্চায়েত সমিতি, তার বর। তাদের কিন্তু অন্যায়ভাবে গরিব মানুষের টাকা নিয়ে তারা বলছে যে আমি বানিয়ে দিব, টাকাটা আমার হাতে দিন। এটা কিন্তু কোনো নাই, নিয়ম নেই। কিন্তু সে ঠকিয়ে যে টাকা নিল, টাকা নেওয়ার পরও কাজ করলো না। আইনগতভাবে আমরা বিডিওর সাথে আমরা বসছিলাম, তারপরে আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই নেব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি, আর সেই টাকা পেয়েছেন বিজেপির নেতারাও একাধিক জেলায়। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। আলিপুরদুয়ারে এই টাকা পেয়েছেন এক বিজেপি নেতা, সুখচরণ দাস। আলিপুর 1 নম্বর ব্লকের উত্তর জিতপুর গ্রামের বাসিন্দা, স্থানীয় বিজেপি নেতা, পেশায় রাজমিস্ত্রি। মাস 6 আগে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। মঙ্গলবার প্রথম কিস্তির 60,000 টাকা পান। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন দিছে, এখন বাড়াবো, খুশি আশা করবো। হ্যাঁ, কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ, ধন্যবাদ জানাবো। উপভোক্তা হিসেবে তিনি আজকে এসেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই উন্নয়নের ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে কোনো ধর্ম দেখেন না, কোনো রং দেখেন না, কোনো রাজনীতি দেখেন না, সকলের জন্য উন্নয়ন করেন। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার রঘুজোতের বাসিন্দা ঝরিয়া ওরাও, স্থানীয় বিজেপি নেতা, পেশায় দিন মজুর। সম্প্রতি তিনিও বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পান। পাওয়ার যোগ্য, এবং সরকার যদি দেয় এইভাবে গ্রামের মধ্যে, তো গ্রামের লোকের উন্নতি হবে। সুরজিৎ বাগদি, বাঁকুড়ার জগদল্লা 1 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা। তাঁর স্ত্রীও পেয়েছেন রাজ্য সরকারের বাংলার বাড়ির টাকা। সরকার তখন দিয়েছে, আমি বাড়ি পেয়েছি, এটা আমি খুব আনন্দ। নিউজ 18 বাংলা। নিউজ